প্রতীক পেতে রিটার্নিং কার্যালয়গুলোতে সমাগম, দলীয় ধানের শীষ দাড়িপাল্লার বাইরে অন্য প্রতীক পাচ্ছেন স্বতন্ত্ররা, কোথাও কোথাও আচরণবিধি ভঙ্গের অভিযোগ। তারেক রহমানের সিলেট সফরে শুরু হচ্ছে বিএনপি নির্বাচনী প্রচার। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ। ঢাকা থেকেই শুরু করবে জামায়াত। মিরপুরে নারী কর্মীকে হেনস্থার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর চাওয়ার পাল্টা অভিযোগ বিএনপির। বিএনপির অস্বস্তি বিদ্রোহী, জোটের ভাঙনে দুশ্চিন্তায় জামায়াত, ভোটের আগেও হতে পারে অনানুষ্ঠানিক সমঝোতা বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিরোধীদের বিক্ষোভ, নিজেকে সফল দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। তারেক রহমানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ এলে তা দেখবে নির্বাচন কমিশন, কথা জানিয়েছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ। দুপুরে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলাকালে কথা বলেন তিনি। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয় প্রতীক বরাদ্দ। এবারে নির্বাচনে ১১৯টি প্রতীক থেকে বরাদ্দ পাবেন প্রার্থীরা। নির্বাচনের দ্বিতীয় ধাপে এসে প্রার্থীরা সহযোগিতা করছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বলেন, আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামীকাল সকাল ৯টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান তিনি। এর আগে তারেক রহমানের করাইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেন এনসিপির নাসরুদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচন কমিশন বৈষম্য করছে। এ সময় বিএনপির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে ভোটারদের এনআইডি হাতিয়ে নেয়ার অভিযোগও তোলেন তিনি। এদিকে ঢাকা ৬ নির্বাচন অফিস ভবনের মালিকানা উত্তরাধিকার সূত্রে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের হওয়ায় নির্বাচন অফিস স্থানান্তর এবং কর্মকর্তাদের বদলি করতে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছে জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিষয়ে আমরা অলরেডি নির্বাচন কমিশনকে অবহিত করছি, কিছু ক্ষেত্রে ব্যত্যয় করছে। এই সমস্ত অসাধু কর্মকর্তা যারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। নির্বাচন আচরণ বিধিমালা যেভাবে আমাদেরকে বলা হয়েছিল আমরা ঠিক সেইভাবে অনুসরণ করেছি। পেশি শক্তি, অবৈধ অস্ত্র ঝনঝনানি থেকে মুক্ত হয়ে এদেশের জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করুক। নির্বাচন কমিশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক দুঃখিত, আমাদের সহকর্মী তানভীর মৌসুম আছেন সেখানে নির্বাচন কমিশনে। তানভীর, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সোহার, এই মতবিনিময় সভা যেটি ছিল, যেখানে আসলে প্রতীক বরাদ্দ করা হবে ঢাকা ১৩ এবং ঢাকা ১৫ আসনের, সেই মতবিনিময় সভাটি শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে সভাটি শেষ হওয়ার পর যাদেরকে প্রতীক বরাদ্দ করা হয়েছে সেসব প্রার্থীরাও কিন্তু কথা বলেছিলেন। সকাল থেকেই এই যে মতবিনিময় সভাটি, সেই মতবিনিময় সভায় অনেকেই কথা বলেছেন, অনেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন। আমরা আরেকটি বিষয় যেটি দেখেছিলাম যে সেই সভার শুরুতে রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন ঢাকা ১৩, ঢাকা ১৫ আসনের, তারা নির্বাচন কর্মকর্তাদের কাছে, ইসির কাছে আসলে তারা তাদের যে অভিযোগগুলো ছিল, তাদের যে পর্যবেক্ষণগুলো ছিল সেগুলো জানাচ্ছিল। এবং জামাত এবং বিএনপি দুটো দলেরই পাল্টাপাল্টি অভিযোগ ছিল আচরণবিধি ভঙ্গ নিয়ে, এবং এছাড়াও আচরণবিধি ভঙ্গ ছাড়াও আরও বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তাদের মধ্যে ছিল। যেমন আরেকটি অভিযোগ যেটির কথা বলতে সেটা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করা, সে ধরনের অভিযোগও ছিল। পরে আমরা দেখেছি যে এই ঢাকা ১৩ এবং ঢাকা ১৫ আসনের যিনি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী, তিনিও কিন্তু পরবর্তীতে জানান যে আসলে নির্বাচন একটি খণ্ডকালীন একটি ব্যাপার, নির্বাচন একদিনের একটি ব্যাপার, নির্বাচন সাময়িক একটি ব্যাপার, কিন্তু যারা আসলে যে যে এলাকাতে রয়েছেন তারা কিন্তু সেই এলাকাতেই বসবাস করছেন। সেহেতু তিনি প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে একটি ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং
পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানান, সেটি আমরা দেখেছি। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 2 আসনেই প্রায় 8-10 জনের মতো করে প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়েছে এবং আমরা দেখেছি যে ঢাকা 15 আসনে 2 জন স্বতন্ত্র প্রার্থী ছিল, সেই 2 স্বতন্ত্র প্রার্থীকে কলম প্রতীক দেওয়া হয়েছে এবং এছাড়া এরকম বিভিন্ন ধরনের প্রতীক দেওয়া হয়েছে, কলম এবং ঘুড়ি। 2 স্বতন্ত্র প্রার্থীর জন্য আমরা দেখেছি যে এই দুই ধরনের প্রতীক বরাদ্দ করা হয়েছিল। সোহার। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী তানজিম শাফিন, একটু শাফিনের সঙ্গে কথা বলবো। শাফিন, প্রতীক বরাদ্দের কার্যক্রম তো চলছে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন সেখানে? সোহার, উৎসব আনন্দের সাথে প্রতীক বরাদ্দ নিয়ে প্রার্থীরা যাচ্ছেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী ডামাডোল, প্রচারণায় নামবেন তারা। মাঠে নামার আগে প্রার্থীরা বলছেন নির্বাচনী পরিবেশ যতটা সম্ভব আইন শৃঙ্খলা জোরদার করে সেটিকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করতে হবে। নির্বাচনী কমিশনকে তারা বারবারই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়টিতে উদ্যোগ নেওয়ার কথা বলছেন। আজকে প্রতীক বরাদ্দের দিন সকাল 9টা থেকে বিভাগীয় কমিশনের কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা 4 থেকে শুরু করে 18 আসন পর্যন্ত 13টি আসন, 13 এবং 15 নং আসন বাদে এই 2টি আসন রয়েছে নির্বাচন কমিশনে। এই 13টি আসনের প্রতীক বরাদ্দ হচ্ছে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে। জানেন যে দলীয় প্রতীক যাদের রয়েছে তারা দলীয় প্রতীক পাবেন, যেহেতু এবারে নতুন আরপিও বা জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হয়েছে, সেখানে জোটবদ্ধ হলেও বেশিরভাগ প্রার্থীকে তাদের নিজ দলের প্রতীকে বরাদ্দ দেওয়া হচ্ছে এবং সেই প্রতীক নিয়েই তাদেরকে নির্বাচনের মাঠে নামতে হবে। যেমন কিছুক্ষণ আগে ঢাকা 12 অর্থাৎ ফার্মগেট এলাকায় সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তিনি এসেছিলেন, তিনি বিএনপি সমর্থিত প্রার্থী, তবে তাকে কোদাল মার্কা অর্থাৎ তার যেই দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেই দলের প্রতীক নিয়েই মাঠে নামতে হবে। তো এরকম প্রতীক বরাদ্দ চলছে সারাদিন ব্যাপী। অনেকেই এসেছেন বিভিন্ন দল থেকে। প্রার্থীদের পাল্টাপাল্টি রাজনৈতিক অভিযোগ আমরা দেখেছি, যে সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা দুপুরে একটা ব্রিফিং করেছিলেন। তিনি বলছিলেন যে প্রার্থীরা অনেক অভিযোগই দিচ্ছে, কিন্তু সেগুলো লিখিত আকারে আসা না পর্যন্ত সেগুলো আমলে নেওয়ার মতো নির্বাচন কমিশনের প্রয়োজন নেই। তো সে কারণেই তারা বলছেন যে লিখিত অভিযোগ এলেই তারপরে সেসব বিষয়ে প্রার্থীরা উদ্যোগী হবেন। এছাড়া এর বাইরে প্রার্থীদের বেশিরভাগ অভিযোগই রাজনৈতিক বক্তব্য বলে রিটার্নিং কর্মকর্তা মন্তব্য করেছেন। তো এই যে 63টি প্রতীক যেগুলো রাজনৈতিক দলের এবং এর বাইরে 56টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য, মোট 119টি প্রতীক এবং না একটি প্রতীক রয়েছে, 120টি প্রতীকে বরাদ্দ দেওয়া হচ্ছে এবং আগামীকাল থেকেই আসলে নির্বাচনী মাঠে প্রার্থীরা প্রচারণায় সরগরম হবেন। তো এখনো পর্যন্ত এই ছিল নির্বাচনী আমেজ এবং এখানকার সবশেষ। সোহার। শাফিন, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে ঢাকার বাইরে সারা দেশেও চলছে প্রতীক বরাদ্দের কার্যক্রম। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এর আগে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। এবারে নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পাবেন প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বিতা করবেন 1967 প্রার্থী। প্রতীক পাওয়ার পর কাল থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন তারা। ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনে প্রায় 12,77,00,000 ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। এদিকে কয়েক জায়গায় প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কুমিল্লা রিটার্নিং কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায়, কেউ কেউ আসেন মিছিল নিয়ে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়েছে। এ ধরনের কোনো কিছু হয়ে থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া চাঁদপুর ও রাজশাহীতেও কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে মিছিল করার অভিযোগ উঠেছে। আজ 8টায় সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তারেক রহমান। সকালে রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, কাল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্রদল, যুবদল নেতারা। এ সময় তিনি আরো বলেন, গণভোটে হ্যাঁর পক্ষে বিএনপি। একটি ত্রুটিমুক্ত মডেল নির্বাচন চায় দলটি। ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়। নির্বাচনী মাঠ
বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে, এমন অভিযোগও করেন তিনি। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই, নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মধ্য দিয়ে যেন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটে। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য যা সঠিক সেটার পক্ষে অবস্থান নেই। 21 বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিভাগের 3 জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন, ধানের শীষ প্রতীক তুলে দেবেন প্রার্থীদের হাতে। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা বিএনপির। সবশেষ 2005 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এবার দলের চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে হারানোর পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মায়ের দেখানো পথেই মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এখানে পৌঁছার পর তিনি বক্তব্য রাখবেন। 11 জন আমাদের যে 6 জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং 5 জন সুনামগঞ্জের, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে, আরেকদিকে শুনতে চায় 31 দফা সংস্কারের যে কর্মসূচিগুলো রয়েছে সেই সংস্কারের কর্মসূচির মধ্যে ঠিক কী বলেন। তারেক রহমানকে স্বাগত জানাতে সাজ সাজ রব সিলেট বিভাগ জুড়ে। পোস্টার ব্যানারে অন্যরকম এক আবহ সড়কগুলোতে। স্বাগত জানিয়ে মিছিল করছেন নেতাকর্মীরা। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের আত্মার আত্মীয়, উনি আমাদের সিলেটে আসতেছেন। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপম জনগণ অত্যন্ত খুশি। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। জবাই আলিয়া মাদ্রাসা মাঠে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশের আগের রাতেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা। পুরো নগরী সমাবেশে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। 17-18 বছর এই ধরনের স্বতঃস্ফূর্ততার মধ্যে তো কোনো কিছু হয় নাই। এবারে তো মানুষ কোনো বাধা বিপত্তি ছাড়াই মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে আসবে। তিনি তো সারা দেশের জন্য একজন দ্রষ্টব্য মানুষ, আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি যখন আসবেন তার নিরাপত্তা মানে শহরের নিরাপত্তা, জনপদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা। এভাবে সাড়া পাচ্ছি, এইগুলো দেখে মনে হচ্ছে আমরা যে টার্গেট ছিল আমাদের সমাবেশে কি পরিমাণ উপস্থিতি, তার চেয়ে বহুগুণ বেশি উপস্থিতি আমরা সাড়া পাচ্ছি। দলীয় নেতাদের মতে বাংলাদেশ তথা সিলেট নিয়ে তারেক রহমানের পরিকল্পনা জানতে বিএনপি নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ জমায়েত হবে এই জনসভায়। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। একটু নাবিলের সঙ্গে কথা বলবো। নাবিল, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? সেখানে উৎসবমুখর পরিবেশ হওয়ার কথা, বিস্তারিত জানাবেন সেখান থেকে সবশেষ। সোহার, প্রস্তুতি একদম শেষ পর্যায়ের বলা যায়। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে যেই সমাবেশ মঞ্চ, সেই মঞ্চ সাজসজ্জা প্রস্তুতির একদম শেষ কাজটুকু চলছে। পাশাপাশি মাঠের পানি ছিটানো, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঠকে সমান করা, সেই কাজগুলোই আসলে করছে। এর বাইরে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে সিলেট মহানগর পুলিশ কমিশনার এই সভাস্থল তিনি ঘুরে দেখেছেন এবং তিনি পরিদর্শন করেছেন যাতে আইনশৃঙ্খলার পরিস্থিতির কোনো ঘাটতি না থাকে। এর বাইরে বিএনপি যারা নেতাকর্মীরা আছেন, একদম শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে সিলেটের অন্যান্য নেতাকর্মীরা, তারা এই মাঠটি বারবারই পরিদর্শন করছেন যাতে আয়োজনের কোনো কমতি না থাকে। আর উচ্ছ্বাসের যে বিষয়টি, সেটি নগর জুড়েই আমাদের চোখে পড়েছে। নগরের যে বিলবোর্ড কিংবা রোডের ডিভাইডার, বিভিন্ন বিদ্যুতের খুঁটি, প্রতিটি জায়গায় এখন কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যেই পোস্টার ব্যানার সেগুলো সাঁটানো আছে। এবং আমরা দেখেছি যে ক্ষণে ক্ষণেই নগরীর বিভিন্ন এলাকাগুলোতে মিছিল হচ্ছে তারেক রহমানকে স্বাগত জানিয়ে। এবং বিএনপির যারা নেতাকর্মীরা তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল এই যে মাঠ, নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ, সেই মাঠে যাতে সর্বোচ্চ জমায়েত তারা করতে পারেন এবং সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করার প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং বিএনপি নেতাকর্মীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখান থেকেই যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হবে, ফলে জমায়েতের ক্ষেত্রে এই মাঠে মূলত সিলেট এবং
সুনামগঞ্জ জেলার যারা নেতাকর্মীরা তারা এই মাঠে উপস্থিত হবেন। জমায়েতের ক্ষেত্রে আসলে যত বেশি জমায়েত করা যায় সেদিকেই তারা লক্ষ্য করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসলে ধীরে ধীরে নেতাকর্মীরা সিলেটে প্রবেশ করতে শুরু করেছেন। তারা হয়তো বিভিন্ন কমিউনিটি সেন্টার বা হোটেলে তারা ইতিমধ্যে তারা হয়তো অবস্থান করছেন। হয়তো বিকেল বা সন্ধ্যার দিকে এই যে মাঠ, সেই মাঠে নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করবেন এবং সন্ধ্যায় আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর বাইরে আমরা যতটুকু জানি যে রাত 8-9টার দিকে সম্ভবত তারেক রহমান সিলেট বিমানবন্দরে এসে নামবেন এবং এর পরবর্তীতেই তিনি প্রথমে সিলেট শাহজালাল এবং শাহপুরান মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারতের পর তিনি আসলে হোটেলে রাত্রি যাপন করবেন এমনটি আমরা শুনেছি। বাইরে তার শ্বশুরবাড়িতে আসলে খাবারের একটা রাতের খাবার গ্রহণের একটা কথা রয়েছে, সেটি এখনও নিশ্চিত নয়। নেতাকর্মীরা উচ্ছ্বসিত, কারণ দীর্ঘ 21 বছর পর তারেক রহমান আসছেন এবং নির্বাচনী যে সফর, সেই সফর শুরু হচ্ছে। সব মিলিয়ে সিলেট বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাসিত এবং তারা বলছেন যে এই সফর, এই সমাবেশ স্মরণীয় সমাবেশ তারা করে তুলবেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। আগের কায়দায় ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করলে যুব সমাজ বসে থাকবে না, এমনটাই জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে। আহতদের হাসপাতালে দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। বলেন, যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেবে, কিন্তু মবের মাধ্যমে মারধর করে জনগণকে প্রভাবিত করার দিন শেষ। বলেন, বিএনপি নেতাকর্মীরা মা বোনদের লাঞ্ছিত করেছে, তবে এমন ঘটনা আর দেখতে চাই না। এর আগে সকালে ঢাকা 15 আসনের পীরের বাগে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্থার অভিযোগে এবং সন্ত্রাসী হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী রাজধানীর 60 ফিট সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অংশ নেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযোগ ওঠে, ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পীরের বাগ এলাকায় প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতের কয়েকজন নারী কর্মীকে হেনস্থার অভিযোগে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে বিএনপির লোকেরা হামলা চালায়। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। কিন্তু এখনই যদি সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে। ঢাকা 15 আসনের পীরের বাগে সংঘর্ষের ঘটনায় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, এই ধরনের চেষ্টা নিন্দনীয়, তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা অগ্রহণযোগ্য। বিএনপি একটি ত্রুটিমুক্ত মডেল নির্বাচন চায়। ধানের শেষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ করার নির্দেশ বিএনপির। যারা এভাবে আইডি সংগ্রহ করছেন, যারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন, আমরা তাদেরকে সে আহ্বান জানাবো। ঢাকা 15তে কি ঘটেছে এটা নিয়ে হয়তো পরবর্তীতে আরো ডিটেলে আমাদের জানানো হবে। যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। একই যে বিষয়টাকে সামনে আনলেন, এনআইডি কার্ড সংগ্রহ করা, ঢাকা 15 তো আমরা দেখেছি সেখানে যিনি আমাদের প্রার্থী রয়েছেন যদি বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এটি অনাকাঙ্ক্ষিত। আমরা চাই একটা রোল মডেল ইলেকশন হোক সারা বাংলাদেশে। আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে ইসি। জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এদিকে নির্বাচনী প্রচারণায় পোস্টার হ্যান্ডবিল লাগানো যাবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। সকালে নির্বাচন কমিশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী প্রচারণায় অটোরিকশায় মাইক ব্যবহার করা যাবে, তবে পরিবেশ দূষণ যেন না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। বলেন, ঢাকা 13 ও ঢাকা 15 আসনের 265টি কেন্দ্র আছে। অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি শুরু করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহার মান্নান। মাজহারের সঙ্গে কথা বলবো। মাজহার, ধর্মঘটের ব্যাপারে ইন্টার্ন চিকিৎসকরা সবশেষ কি বলছেন, আর রোগীদের ভোগান্তির বিষয়টিও তো আছে, সেখানে আসলে কি ব্যবস্থা নেওয়া হতে পারে, কি হচ্ছে সেখানে, এখন কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সোহার, আমি যদি আপনাকে একটু সেটি ফুটেজেই দেখাতে চাই আসলে কি চিত্র সেটি হচ্ছে, অর্থাৎ ধর্মঘটটি এখনো চলছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, যিনি এই হাসপাতালটির পরিচালক। তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত এই ধর্মঘটটি অব্যাহত আছে। যারা এই হামলায় নেতৃত্ব দিয়েছে বা হামলাকারী যারা, তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা একটা জিডি করেছেন এবং মহানগর পুলিশকে তারা বলেছেন, এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই যিনি হামলার সাথে জড়িত তাকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘটটি চলবে। সে কারণে যেটি হয়েছে, আপনি দেখছেন যে ইন্টার্নি চিকিৎসকরা তো এই যে ওয়ার্ডগুলোতে আসছেন না। আমরা একটা 3 নম্বর ওয়ার্ডের বাইরে আছি। এই বাইরের যদি পরিবেশটি আপনাকে দেখানো যায়, এখানে দুর্ভোগ, অর্থাৎ চিকিৎসা হচ্ছে না। তবে আশিকুর রহমান, যিনি এখানকার পরিচালক, তিনি যেটি বলছেন যে মিড লেভেলের যে চিকিৎসক আছে তাদেরকে দিয়ে চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। ঘটনা যেটি ছিল এরকম যে মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে যে তথ্যটি আমরা পেয়েছিলাম যে 25টি অপারেশন কার্যক্রম চলছিল, সেখানে সুমিত নামে একজন অপারেশন তারও একজন আত্মীয় সেখানে অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু তিনি তাকে আগে করাতে বলছিলেন। এই আগে না করার কারণে এখানে যে ইন্টার্নি চিকিৎসক আসিফ এবং সুমাইয়াকে তার উপর হামলা করা হয় এবং তাকে লাঞ্ছিত করা হয়। তারপর থেকে কিন্তু আজ সকাল থেকে 11টা থেকে কিন্তু এই কার্যক্রমটি শুরু হয়েছে ধর্মঘটটি, এবং এখানে কোনো ইন্টার্নি চিকিৎসক নেই। যারা নার্স আছেন এবং অন্যান্য যারা মিড লেভেলের চিকিৎসক আছেন তারা এখানে কার্যক্রমটি পরিচালনা করছেন। এখানে যারা সাধারণ যারা রোগী আছেন, অভিভাবক আছেন, তারা খুবই ক্ষুব্ধ। কারণ আপনি জানেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। আপনাকে রোগী যদি আমরা আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, ওয়ার্ড তো ভিতরে আছে যে ফাঁকা জায়গাগুলো যে ওয়ার্ডের সামনে আছে সেগুলোরও কিন্তু এই অবস্থা। সেই অবস্থা যদি চিকিৎসকরাও না থাকে, অর্থাৎ ইন্টার্নি চিকিৎসক যদি না থাকে, তাহলে ভোগান্তিটা আরো বেড়ে যায়। আবার ইন্টার্নি চিকিৎসকদের যে দাবি সেটিও একেবারে যৌক্তিক দাবি বলছেন, কারণ যে কথায় কথায় যদি ইন্টার্নি চিকিৎসকদেরকে হামলা করা হয়, তাদের উপর তেড়ে আসা হয়, তাহলে সেটিও তাদের ক্ষেত্রে মনোবল ভেঙে যায় এবং তারা ঠিকভাবে সেটা দিতে পারে না। সে কারণে দ্রুত এটি সমাধানের জন্য যারা যে হামলায় জড়িত তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে দুই পক্ষ থেকেই, এবং যারা সাধারণ রোগী তারা যেটা চাইছেন যে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং এই যে ধর্মঘটটি আছে সেটি তুলে নেওয়া হোক। মাজহার, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। মনোনয়ন যাচাই বাছাই, আপিল প্রত্যাহার সবই শেষ, তবুও পুরোপুরি স্বস্তি আসছে না ভোটের লড়াইয়ে নামা দলগুলোর মধ্যে। শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ার হোঁচট খেয়েছে 10 দলের নির্বাচনী ঐক্য। আর বিএনপি জোটের সংকট না থাকলেও বিদ্রোহীরা মাঠে থেকে যাওয়ায় কাটেনি অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও অনানুষ্ঠানিক সমঝোতার সুযোগ আছে ভোটের আগ পর্যন্ত। আরিফুর রহমান সবুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এবারের নির্বাচনের হিসাব নিকাশ আগের চেয়ে অনেক ভিন্ন। পুরনো বিএনপি বনাম আওয়ামী লীগ জোটের চিরচেনা দৃশ্যের বদলে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাত নেতৃত্বাধীন জোট। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয় লাভ করব। নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে বহু আগে থেকেই ভোটের প্রাথমিক ছক কষেছিল বিএনপি। বিপরীতে পিয়ারসহ নানা ইস্যুতে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের বোঝাপড়া শক্ত করতে থাকে ধর্মভিত্তিক 8 দল। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে টানার নীতি নিয়ে এগোতে থাকা নির্বাচনী এই জোট বড় রকমের ধাক্কা খায় ইসলামী আন্দোলন সরে পড়লে। এখন যে ইসলামী জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, তাদেরকে যে ইসলামী জোটে রাখলে ভালো হতো। তাদের একটা সারা দেশে বেজ আছে, সমর্থন ভিত্তি আছে। তো এটা বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চায় তাদের মধ্যে একটু সামান্য বিভাজন কিন্তু তৈরি হইল। যেহেতু কয়েক বছরের বোঝাপড়া, তাই জোটে বেগ পেতে হয়নি বিএনপিকে। তারা অস্বস্তিতে পড়ে দলের অনেকে বিদ্রোহী হয়ে মাঠে নামলে। চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাসে কেউ কেউ সরে দাঁড়ালেও 30 জনের মতো রয়ে গেছেন ভোটের মাঠে। স্বতন্ত্রের সম্ভাবনা থাকতে পারে, এটা হলো সিট ভিত্তিক পর্যালোচনা করলে বোঝা যেতে পারে। তো নিশ্চয়ই যারা বিএনপির থেকে গেছে তারা হয়তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তাই না? তাদেরকে বাদ দিয়ে আপনি দিয়ে দিলেন, যেটা আওয়ামী লীগেও হয়েছে। এইটা যদি এমনটা হয় যে নির্বাচনের আগে বা 3 দিন 5 দিন 7 দিন আগে তারা হাইকমান্ডের কথায় বা দলের কথায় অনেকেই
প্রত্যাহার করে নিজের মানে অলিখিতভাবে প্রত্যাহার করে, তখন কিন্তু সিনারি অন্যরকম হবে। মূলত ভোটারদের মাঝে নিজেদের বিশালত্ব প্রমাণ করতে ছোট ছোট দলগুলোকে জোটে নেয় বড় দলগুলো। এতে দ্বিধাদ্বন্দ্বে থাকা ভোটাররা এক ধরনের ধারণা পান কেমন হতে পারে ফলাফল। বিশ্লেষকরা বলছেন এবার জোটের বাইরে জয় পরাজয়ের ফ্যাক্টর হতে পারেন তরুণ ভোটাররা। তরুণদের এরা তো বড় একটা অংশ ভোটার, কিন্তু এইবার তারা প্রথমবারের মতো তারা যদি ভোট দিতে পারে খুব বেশি সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হবে বলে আমার কাছে মনে হয় না। অন্যদিকে খালেদা জিয়া মারা গেছে, তার জন্য একটা সিম্প্যাথি আছে, বুঝছেন, অনেকগুলো ইস্যু। আপনি তো এটা মানে ইউ ক্যানট জাস্ট কাম টু কনক্লুশন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে মঙ্গলবার, তবে ভোটের হিসাব নিকাশ 12ই ফেব্রুয়ারি পর্যন্তই অব্যাহত থাকবে বলছেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গত 10 নভেম্বর শেষ হয়েছে ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা। স্থানান্তরের শেষ 3 মাসে ঢাকার ভোটারদের ঠিকানা এসেছে বড় পরিবর্তন, যেটিকে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে উদ্বেগ জানিয়েছে বিএনপি। তবে জামায়াতে ইসলামী এমন উৎকণ্ঠাকে অলীক ভাবনা বলে উড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ভোটাররা এলাকা স্থানান্তর করতেই পারেন, তবে তা একটি নির্দিষ্ট এলাকায় অধিক হারে হলে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত 10 নভেম্বর। গত বছরের 10 আগস্ট থেকে 10 নভেম্বর এই 3 মাসে ঢাকার ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এক থানা থেকে অন্য থানায় ভোটার এলাকায় স্থানান্তরের ব্যাপক চাপ ছিল। সবচেয়ে বেশি ভোটারের ঠিকানা পরিবর্তন হয়েছে ঢাকার মিরপুর ও ডেমরা থানা এলাকায়। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানা যায়। ঢাকার 53টি থানার মধ্যে সবচেয়ে বেশি ভোটার এলাকা পরিবর্তন করেছেন মিরপুর থানার বাসিন্দারা। ওই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ডেমরা ও পল্লবী। 2024 সালে 3,71,000 জন ভোটার এলাকা পরিবর্তন করে। তবে 2025 সালের জানুয়ারি থেকে 10 নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন আসে 7 লাখেরও বেশি। ভোটার এলাকা স্থানান্তরের এমন হিড়িককে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। গত রোববার বিএনপির একটি প্রতিনিধি দল সিসির সাথে বৈঠক করে। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত সংখ্যক ভোটারের ঠিকানা পরিবর্তন নিয়ে শঙ্কা জানান। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে, ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি। তবে জামাতে ইসলামী বিএনপির এমন দাবিকে ভিত্তিহীন বলছে। আমি যদি কোনো কনস্টিটিউয়েন্সি থেকে ভোটার স্থানান্তর করে আরেক জায়গায় যাই, তাহলে ওই জায়গায় তো আমার ভোটার কমে যাচ্ছে, তাহলে তো আমি এটা ফেল করতে পারি। ঠিক আছে, তো তাদের লস নাই, তো তাদের লস নাই আর কি। কারণ আমি এক জায়গায় ভোটার নিয়ে পাশ করলাম, আরেক জায়গায় আমি নিজে ভোটার কমাইয়া তাদেরকে পাশ করার সুযোগ করে দিলাম। ব্যাপারটা তো এরকমই হয়। কি বলবো, অর্থহীন কথা। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, তাই না? যে সোর দৌড়াইবার সময় সেই বলতে থাকে সোর। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন ভোটার স্থানান্তর স্বাভাবিকের চেয়ে বেশি হলে বিষয়টি সন্দেহের উদ্রেক ঘটায়। 2-4-5টা হলে কোনো প্রশ্ন নাই, কিন্তু ব্যাপক সংখ্যায় মাইগ্রেশন যদি হয়, বিশেষ করে একটা মাত্র আসনকে লক্ষ্য করে, তখন বুঝতে হবে যে এখানে ভোটের ফলাফলকে পরিবর্তন করার জন্য বা বিশেষ উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়েছে। তফসিলের ইমিডিয়েট আগেও যদি এই মাইগ্রেশন হয়ে থাকে ব্যাপক আকারে, তখন বুঝতে হবে যে এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কাজটা করা হয়েছে। তফসিলের আগে ভোটার স্থানান্তর করা হলে তা বেআইনি নয় বলেও জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। আপনি ইল্লিগাল না, মোটিভের ব্যাপার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভয়ঙ্কর এক জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। সরকারি পাহাড় কেটে গড়ে তোলা অপরাধীদের এই অভয়ারণ্য যেন আলাদা এক জগৎ। পাহাড়ায় থাকে সশস্ত্র সন্ত্রাসীরা, পরিচয়পত্রধারী বাসিন্দা ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদকর্মী কিংবা প্রশাসন ঢুকলেই হামলা নিশ্চিত। ভয়ে অভিযান না চালানোয় অস্ত্র ভাণ্ডারও অক্ষত। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে 3100 একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুরের অবস্থান। বেশিরভাগ অংশ সীতাকুণ্ডে, কিছু অংশ নগরীর অন্তর্ভুক্ত। দুর্গম এই পাহাড়ি এলাকা যেন আলাদা এক জগৎ। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে খাস জমিতে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। স্ট্যাম্পের মাধ্যমে চলে জমি বেচাকেনা।
এই দখলদারিত্ব টিকিয়ে রাখতে সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসী বাহিনী। সবচেয়ে বেশি আধিপত্য ইয়াসিন বাহিনী ও রোকন বাহিনীর। নির্দিষ্ট পরিচয়পত্রধারী বাসিন্দা ছাড়া কেউ ঢুকতে পারে না জঙ্গল সলিমপুরে। চলাচল করা গাড়িতেও আছে নির্দিষ্ট স্টিকার। এমনকি র্যাব, পুলিশ, সংবাদকর্মী, জেলা প্রশাসনের টিমও ঢুকতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছে। আমি কোনোদিন শুনি না যে র্যাব মেরে ফেলছে। এটা আমাদের জন্য খুব অশনীয় সংকেত। গ্যাং লিডাররা আছে যারা এইসব জায়গা দখল করে বিভিন্ন মানুষের কাছে দখল হস্তান্তর করে। সীতাকুণ্ডে একটা আলাদা রাষ্ট্র কায়েম করেছে সন্ত্রাসীরা, এটা থাকা উচিত না। সন্ত্রাসীরা এটা জঙ্গল সলিমপুরকে একটা আলাদা রাষ্ট্র বানিয়ে ফেলছে, যেটা সরকার থেকে মুক্ত করা দরকার। সোমবার বিকালে দুর্বৃত্তদের গুলিতে র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব নিহত এবং 3 সদস্য আহত হওয়ার পর আবার আলোচনায় জঙ্গল সলিমপুর। চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে ভয়ে মুখ খোলেন না স্থানীয়রাও। আমি কেন স্থানীয় নয় তো, স্থানীয় যারা আছে এর কাছে বলেন না, এরা কইতে পারবো। এটা আমি শুনি নাই, তবে আমি বাসায় ছিলাম না, এখন সকালে আছি, এটা শুনি না। গোলাগুলি সম্বন্ধে জানি না। মানে বড় ধরে যারা সন্ত্রাসী বর্তমান আছে তারা নিয়ে মেয়েদেরকে রেপ করে। 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে একাধিকবার। সন্ত্রাসীদের অভয়ারণ্য এবং বিশাল অস্ত্র ভাণ্ডারের কথা সবাই জানে। প্রতিবার আক্রান্ত হওয়ার পর হুঙ্কারও দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে শেষ পর্যন্ত চালানো হয় না সমন্বিত কোনো অভিযান। এই হত্যাকাণ্ড, র্যাবের উপর আক্রমণ, এই ঘটনার সঙ্গে জড়িত যারাই পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। পরিকল্পনা করে, থ্রেট অ্যানালাইসিস করে এবং আরও বেশি সংখ্যক জনবল নিয়ে সেখানে অভিযান করলে মনে হয় যে এই ধরনের ঝামেলা থেকে পার পাওয়া যাবে। 2023 সালের 14 সেপ্টেম্বর জঙ্গল সলিমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলার শিকার হন জেলা প্রশাসনের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 20 জন। 2022 সালের 4 ফেব্রুয়ারিও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় সন্ত্রাসীদের। একই বছরের 2 আগস্ট উচ্ছেদ অভিযানে গিয়ে আক্রান্ত হয় জেলা প্রশাসনের টিম। 2022 সালের 8 সেপ্টেম্বর আলীনগরে পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনার পর সরকারি জমি উদ্ধার অভিযানও বন্ধ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সংস্কার তৎপরতা চালিয়েও স্থানীয় বিনিয়োগে গতি ফেরানো যায়নি। উদ্যোক্তারা আছেন নির্বাচিত সরকারের অপেক্ষায়। বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আর জ্বালানি নিরাপত্তা ছাড়া লগ্নি করার কথা কেউ ভাবছেন না। পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদ হারের লাগামও টেনে ধরতে হবে। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় বিনিয়োগকে, যার প্রাথমিক যাত্রা শুরু হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নিবন্ধনের মধ্য দিয়ে। গত অর্থ বছরের চিত্রটা বেশ মলিন। গেল অর্থ বছরের মোট ৬৬,০৫৭ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বিশ্লেষণ করলে দেখা যায় এর বড় অংশই দেশি উদ্যোক্তাদের, যার পরিমাণ ৫২,০৩৫ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় বিনিয়োগ প্রস্তাব ছিল ৯৫,৯৫৪ কোটি টাকার, বাস্তবায়ন হয়েছে ৩১%। অর্থাৎ দেশি বিনিয়োগে ভাটা পড়েছে। এলসি খোলায় জটিলতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকটকে বিনিয়োগের প্রধান অন্তরায় হিসেবে দেখছেন উদ্যোক্তারা। বাংলাদেশের 99%-এর উপরে যে ইনভেস্টমেন্ট, এটা এখন কিন্তু দেশীয় বিজনেস পিপলদের ইনভেস্টমেন্ট। সো আগে আপনি যদি আমাদের যারা দেশীয় ইনভেস্টার্স আছে তাদের যদি প্রবলেম সলভ না হয়, আপনি এটা সলভ না করে বিদেশিদেরকে ডাক দিলে তো এটা কোনো সময় হবে না। আমাদের যে ইনসেন্টিভগুলি, নগদ সহায়তাগুলি ছিল, এগুলি সবই প্রত্যাহার করে নিয়েছে এবং এই ব্যাপারে কোনো আলোচনাও নাই। তো ফলে কি মানে আস্থা হারিয়ে ফেলছে মানুষজন। তো বিনিয়োগ তো প্রশ্নই আসে না। তবে বিডা কর্তৃপক্ষ বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তাদের দাবি, বাস্তবসম্মত প্রস্তাবনা আসছে, নির্বাচিত সরকার আসলে বিনিয়োগের গতি বাড়বে। আমাদের বিডাতে একটি সভা করি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের উপর, যেখানে প্রায় 100 লোকাল বা দেশীয় বিনিয়োগকারীরা আসে। আমাদের উদ্দেশ্যই ছিল আমরা ওই যে 32টি কার্যক্রমের কথা বললাম, সেই 32টি কার্যক্রম সম্পর্কে সবাইকে জানাতে এবং অ্যাট দ্য সেম টাইম 2026 সালে আমাদের বিনিয়োগ পরিবেশটাকে আরও ইমপ্রুভ করতে কী কী কাজ করা লাগবে সেটা নিয়ে ওদের থেকে ইনপুট নেওয়ার জন্য।
ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম জোরদার করেছে বিডা। পরিধি বাড়াতে 52টি সংস্থার সাথে সমঝোতা হয়েছে, মিলছে 142 ধরনের সেবা। বিডায় যোগ হয়েছে গবেষণা শাখা, প্রবাসী বিনিয়োগদের জন্য ডেস্ক এবং রিলেশনশিপ ম্যানেজার। স্টার্টআপের জন্য নীতিমালা ও মূল্যায়ন কাঠামো তৈরি করা হচ্ছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ। সকালে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে যান তিনি। এর আগে এক আদেশে তার দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিলের শর্তে 1 বছরের জন্য স্থগিত করা হয়। 2025 সালের 22 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়েছিল। 2013 সালের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তার বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ মোট 8টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে 7টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিলের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে জামিননামা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফলে একদিকে যেমন বিচার প্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমবে, একই সাথে সাশ্রয় হবে সময় ও অর্থ। সকালে সচিবালয়ে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ভার্চুয়ালি বিভিন্ন জেলায় একযোগে জামিননামার উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে আইন উপদেষ্টা আরও বলেন, আগামী 6 মাসের মধ্যে সারা দেশে জামিননামা চালু করা হবে। বলেন, নির্বাচনের আগে এই 20 থেকে 22 দিনে অন্তর্বর্তী সরকার আরও কয়েকটি জেলায় জামিননামা উদ্বোধন করবে। পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। এর মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে মানুষের ভোগান্তি কমবে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। আরও জানান, জমিজমা সংক্রান্ত ভোগান্তি কমাতে ডিজিটাল রেজিস্ট্রেশন চালুর প্রকল্প শুরু হয়েছে। জামিন পেয়ে গেছে, তারপর উনি কেন জেলে আছে, তো অপরাধমূলক ভাবে একটা কনফাইনমেন্ট হয়ে যেত, সেটা থেকে মুক্ত পাওয়ার চিন্তা থেকে আমরা নারায়ণগঞ্জের চালু করেছিলাম। এটা অত্যন্ত সফল হয়েছে, জনপ্রিয় হয়েছে। আজকে আরো 8টা জেলাতে রেপ্লিকেট করছি, আপনাদেরকে বলেছি আমি 8টা জেলার কথা। তো আমরা আশা করছি এতে ফলে শুধু যে মানুষ ভোগান্তি হ্রাস পাবে বা দুর্নীতি বন্ধ হবে সেটা না, এটাতে কাজের এফিসিয়েন্সিও বাড়বে। মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের দ্বীপে আটকে রাখা হয়েছে উল্লেখ করে অবিলম্বে ভাষান্তর শরণার্থী শিবির বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। 5 বছর ধরে পরিচালিত 100টিরও বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রণীত 36 পৃষ্ঠার প্রতিবেদনে দাবি করা হয়, ভাষান্তরের রোহিঙ্গা শরণার্থীরা গুরুতর বিধিনিষেধের মুখে রয়েছে, যাকে নির্বিচারে আটক হিসেবে উল্লেখ করে সংস্থাটি। সংস্থাটির পরিচালক বলেন, শরণার্থী হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু কর্তৃপক্ষ শরণার্থীদের সাথে এমন আচরণ করছে যা মানবিকতার পরিপন্থী। There's a new movement for hopefully refugee rights in Bangladesh. Under the Yunus interim government, we hope that the Bhasan Char project is closed, and we hope in the coming elections that the new government closes the project. ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আইসিসিকে এবার চিঠি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুবাইয়ে আজ বিকালে বোর্ড সভা ডেকেছে আইসিসি। তাদের দাবি, এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। চিঠিতে জানানো হয়, প্রতিবেশী অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার এ সময় ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে সমর্থন করে পিসিবি। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার দাবি জানায় বিসিবি। এ নিয়ে আইসিসির সঙ্গে বৈঠক করেও আসেনি সমাধান। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুবাইয়ে আজ বিকাল 5টায় বোর্ড সভা ডেকেছে আইসিসি। পাকিস্তানি গণমাধ্যমের খবর, আইসিসি বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তিতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন এলাকায় ট্রাম্পের বিরুদ্ধে হয় প্রতিবাদ সমাবেশ। ইরান, ভেনেজুয়েলায় হামলা, কঠোর অভিভাষণ, গ্রিনল্যান্ড দখলের হুমকি সহ নানা ইস্যুতে গেল 1 বছরে বিশ্ব জুড়ে তোলপাড় তোলে ট্রাম্পের নানা সিদ্ধান্ত আর নীতি। যদিও গেল 1 বছরে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে সফল দাবি করছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল লস অ্যাঞ্জেলেসের রাজপথ। কট্টরপন্থী নেতার যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসার 1 বছরকে কেন্দ্র করে ওয়াশিংটন, মিনিয়াপলিস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ সমাবেশ। গেল 12 মাসে ট্রাম্পের নেয়া বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। গ্রিনল্যান্ডে অভিযান, পুরো ইউরোপকে শত্রু বানানো, আইসিইর তাণ্ডব, সব মিলিয়ে মনে হচ্ছে ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। আমি চাই না আমার মেয়েরা একটি বিশ্বযুদ্ধ দেখুক। তাকিয়ে দেখুন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছে। আইসিই সহ ট্রাম্পের যত আগ্রাসী নীতি আছে কোনোটিরই সমর্থন করে না সাধারণ মানুষ। গেল বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এই 1 বছরের প্রেসিডেন্ট হিসেবে তার কর্মকাণ্ড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্বের বিভিন্ন স্থানে চলা যুদ্ধবন্ধে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো প্রতিফলনই দেখা যায়। ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ায় মার্কিন বাহিনী। চলতি বছরও সামরিক উত্তেজনা দেখা দেয় দুই দেশের মধ্যে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধেও দৃশ্যমান কোনো অগ্রগতি তো নেই, উল্টো হামলার পরিধি বাড়িয়েছে মস্কো। একদিকে গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে যেমন পুরো ইউরোপের সাথে বিবাদে জড়িয়েছেন ট্রাম্প, অন্যদিকে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক নিউ ইয়র্কে তুলে নিয়ে আসার ঘটনাতেও সৃষ্টি হয় তোলপাড়। নিজ দেশে অভিবাসীদের স্রোত ঠেকাতে বিভিন্ন দেশের ওপর ভিসা প্রতিবন্ধকতা আরোপ করেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের আটক করতে চলছে আইসিইর ধরপাকড়। ট্রাম্প প্রশাসনের শোরগোল ফেলে দেয়া এমন ঘটনার তালিকা দীর্ঘ। যদিও গেল 1 বছরের কর্মকাণ্ডে নিজেকে সফল প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন ট্রাম্প, তার সফলতার খতিয়ান তুলে বিশেষ বইও প্রকাশ করেছে হোয়াইট হাউস। এই বইতে দেখুন, আমি এটা সবার সামনে এখন পড়ব না। এর প্রতিটি পাতায় আমাদের প্রশাসনের সফলতা তুলে ধরা হয়েছে। গেল 1 বছরে আমরা কি কি অর্জন করেছি সেগুলো এই বইতে রয়েছে। আমাদের উন্নয়ন এবং যে অর্জন রয়েছে সেগুলো যদি পড়া শুরু করি তাহলে আগামী 7 দিনেও এই বই শেষ করতে পারবো না। গেল 1 বছরের প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। সে ক্ষমতা বলে জাতিসংঘের 31টি সহ প্রায় 60টির বেশি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন ট্রাম্প। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি কার্যকর হলেও সিরিয়ায় কোণঠাসা কুর্দি জাতিগোষ্ঠী। ধীরে ধীরে কমছে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব। তাই কুর্দিদের অধিকার রক্ষার সামরিক অভিযান বন্ধের দাবিতে মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশে হয় প্রতিবাদ মিছিল। তুরস্ক থেকে সীমান্ত দেয়াল টপকে অনেকেই সিরিয়া ঢোকার চেষ্টা করেছেন। এসব নিরাপত্তা বাহিনীর সাথে হয় সংঘাত। সিরিয়ায় এখনও নেভেনি আন্দোলনের আগুন। এরই মধ্যে তুরস্কের সীমান্ত দেয়াল টপকে প্রতিবেশী দেশটিতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে কুর্দি সমর্থকরা। নিরাপত্তা বাহিনী টিয়ার শেল ছুড়লে বাধে সংঘর্ষ। গেল কদিন ধরেই সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকাগুলোই সামরিক বাহিনী ও এসডিএফ এর মধ্যে চলছে প্রাণঘাতী সংঘাত। বেশিরভাগ অঞ্চলের ওপরই নিয়ন্ত্রণ স্থাপন করেছে সরকারি বাহিনী। তাতে অস্তিত্ব সংকটে পড়ে কুর্দি জাতিগোষ্ঠী। সেই আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশের কুর্দিদের মাঝে ছড়িয়েছে ক্ষোভ। এরই মধ্যে কুর্দিদের অধিকার আদায়ে তুরস্কের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। দাবি, রাজনৈতিক বন্দীদের মুক্তি আর কুর্দি অধ্যুষিত এলাকায় সামরিক হামলা বন্ধ। আমরা আশা করছি যুদ্ধের পথ পরিহার করে সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবে তুর্কি সরকার। সিরিয়ার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিক্ষোভ হয়েছে লেবানন ও ইরাকে। আন্দোলনকারীদের অভিযোগ, তুরস্ক, ইরান ও সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় নিয়মিত সামরিক অভিযান চালানো হচ্ছে। এতে বাড়ছে বেসামরিক প্রাণহানি, বাস্তুচ্যুত হাজারো পরিবার। আমরা উত্তর সিরিয়ার অন্যায্য হামলা মেনে নেব না। কুর্দিদের বিরুদ্ধে মানব না গণহত্যা। নারী ও শিশুদের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বঞ্চিত কুর্দিরা। আইএস বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে তাদের নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। কুর্দিদের মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে এবং সংশ্লিষ্ট দেশগুলোর উপর চাপ বাড়াতে জাতিসংঘ ও পশ্চিমা শক্তির প্রতি আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। ইরাক, সিরিয়া, তুরস্ক আর ইরান, এই 4 দেশের সীমানায় বিভক্ত এক জাতি কুর্দিরা। নিপীড়ন, সামরিক অভিযান এবং রাজনৈতিক বঞ্চনার অভিযোগ তুলে এবার বিশ্বমঞ্চে আরও জোরালোভাবে নিজেদের দাবি তুলে ধরেছে এ জাতিগোষ্ঠী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, আজকে এখানেই শেষ করছি দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।